নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত। আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, ম্যাথামেটিক্স আর অঙ্কের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা এখন কন্টিনিউ স্টাডি করব। আর যত স্টাডি করব তত কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে। আজকে আমরা 2023 সালের আগস্ট মাসে যে সিটেটে ম্যাথের কোয়েশ্চেনটা এসেছিল সেটা কিন্তু প্র্যাকটিস করব, এবং সেই প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু সিলেবাসের বেশ অনেকটা জায়গা নিজেদের করায়ত্ত করতে পারবো। তার কারণ পেডাগজি। ম্যাথের ম্যাক্সিমাম পার্ট কিন্তু পেডাগজি রিলেটেড, এবং সেই পেডাগজি কিন্তু নিছক থিওরি বেসড নয়, একদম ক্লাসরুমে অ্যাপ্লিকেশন বেসড। মানে কিভাবে আমরা পেডাগজিতে যে থিওরিগুলো শিখেছি সেগুলো আমরা ক্লাসরুমে যখন ছাত্রদেরকে পড়াবো কিভাবে অ্যাপ্লাই করব, সেই জায়গা থেকে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো। এবং সেই পেডাগজির প্রশ্নগুলো এত বেশি মাত্রায় আছে, কেউ যদি শুধু পেডাগজি নিয়ে চর্চা করে, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকে, থিওরিগুলো নিয়ে চর্চা করতে থাকেন, তাহলে কিন্তু ম্যাথ কেন অন্যান্য সাবজেক্টগুলোও অনায়াসে পাস মার্কস এমনকি ভালো স্কোর ক্যারি করা যাবে। কারণ যে 30 নম্বরের মধ্যে 15 নম্বর, কিন্তু 15 নম্বরের বেশি, 15 নম্বর প্রায় 20-র কাছাকাছি পেডাগজি রিলেটেড প্রশ্নই কিন্তু থাকছে সিটেটে, একদম অ্যাপ্লিকেশন বেসড। তাই অঙ্ক করাতে গিয়ে আমাদের পেডাগজির বিষয়টা কিভাবে খেয়াল রাখতে হবে, পেডাগজিতে বিভিন্ন মনোবিদদের যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব অঙ্কের শিক্ষার ক্ষেত্রে, সেখান থেকে প্রশ্নটা থাকছে আজকে। আর থাকছে বেসিক ম্যাথ। বেসিক ম্যাথের কিছু প্রশ্ন যেটা খুব সহজে কিছু ট্রিক্স আমি দেখাবো, কয়েক সেকেন্ডের মাধ্যমে সেই অঙ্কগুলো কিন্তু করা সম্ভব। খুব কনসেপচুয়াল লেভেলের অঙ্কগুলো, খুব সাধারণ, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ভিডিওটার শেষে আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে পারবেন যে আজকের ভিডিও থেকে আপনারা কি কি শিখতে পারলেন বা কতটা নিজেদের জ্ঞানটাকে সমৃদ্ধ করতে পারলেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আমি শুরুতেই পেডাগজি নিয়ে আজকে ফোকাস করছি, অর্থাৎ প্রশ্নপত্রের ম্যাক্সিমাম অংশটা জুড়েই কিন্তু পেডাগজি রিলেটেড প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট এফেক্টিভ। লিস্ট এফেক্টিভ এই কথাটাই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে সব থেকে কম কার্যকর অ্যাজ অ্যান অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি ইন ম্যাথামেটিক্স অ্যাট প্রাইমারি লেভেল। এখানে প্রত্যেকটা শব্দে কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ এই শব্দে, প্রশ্নের শব্দের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। লিস্ট কথাটা এখানে গুরুত্ব না দিলে কিন্তু আমরা অনেক ভুল করে ফেলতে পারবো। এখানে লিস্ট মানে সব থেকে কম গুরুত্বপূর্ণ, সব থেকে কম এফেক্টিভ, সব থেকে কম কার্যকর। তাহলে কোনটা? সঠিক উত্তর হবে টার্ম এন্ড এক্সামিনেশন, নাম্বার বি, টার্ম এন্ড এক্সামিনেশন। টার্ম এন্ড মানে কি? আমরা প্রত্যেকে জানি যে সামেটিভ, আমাদের সামেটিভ এক্সাম যেটা হয় সেটা টার্ম এন্ড এক্সাম। এটা কিন্তু কন্টিনিউয়াস কোনো প্রসেস বোঝায় না, এবং যার ফলে ছাত্রদের কন্টিনিউয়াস প্রোগ্রেসটাও কিন্তু বোঝা যায় না। আর অবজারভেশন, ফর্মেটিভ, ইউজ অফ রুব্রিক্স, এইগুলো কি দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাত্রদের মূল্যায়ন করতে পারি। কিন্তু টার্ম এন্ড এক্সামিনেশনটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, বা অতটাও মূল্যায়নের ক্ষেত্রে কার্যকরী নয়। তাই এখানে সঠিক উত্তরটা হবে টার্ম এন্ড এক্সামিনেশন। আর এক্ষেত্রে আমাদের সেই পেডাগজির যে টপিকটা, যে অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটা, সেটা কিন্তু ভালো করে অবশ্যই পড়তে হবে। অ্যাসেসমেন্ট, যেখানে আমরা ফর্মেটিভ, সামেটিভ এই বিষয়গুলো ভালো করে দেখেছিলাম। 48, as per NCF National Curriculum Framework 2005, which among the following is not the prime objective of teaching? খুব ভালোভাবে এখানে আন্ডারলাইন করে নিতে হবে, প্রশ্নে যখন আমরা উত্তর করব তখনই কিন্তু আন্ডারলাইন করে নেব। ইজ নট বলেছে, প্রাইম অবজেক্টিভ। প্রাইম অবজেক্টিভ মানে মূল উদ্দেশ্য অফ টিচিং মেজারমেন্ট ইন প্রাইমারি ক্লাস। মেজারমেন্ট মানে পরিমাপ করা, এই যে মেজারমেন্ট। তাহলে মেজারমেন্ট যখন আমি
আমার প্রাথমিক যে বিদ্যালয়ে যে ক্লাসে যখন আমরা পড়াবো তখন মেজারমেন্ট শেখানো মানে পরিমাপ করতে শেখানোর ব্যাপারে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ পরিমাপ শেখানোর মূল উদ্দেশ্য কোনটা নয় এর মধ্যে। টু এনহ্যান্স দ্য estimation skills of children, to make children familiar with standard units of measurement, to make children differentiate between standard and non-standard units of measurement, to develop mastery in solving all the problems related to measurement. কোনটা? নট প্রাইম অবজেক্ট, মূল উদ্দেশ্য নয় বলেছে। অবশ্যই নাম্বার ডি, টু ডেভেলপ মাস্টারি ইন সলভিং অল প্রবলেমস, অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটা কখনোই নয় যে সে সব প্রবলেম মেজারমেন্ট রিলেটেড যত রকম সমস্যা হয়, যত রকম প্রশ্নের সলভ হয় সে সবই এক নিমেষেই করতে পারবে, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড ইউনিট, এই যে এখানে যেটা বলেছে স্ট্যান্ডার্ড ইউনিট, নন স্ট্যান্ডার্ড ইউনিট, এই বিষয়গুলো সম্বন্ধে একটা সঠিক ধারণা তৈরি করা এবং তাদের মধ্যে একটা ডিফারেন্স বোঝানো। এবং আমাদের যে এনসিএফ 2005-এও কিন্তু সেই বিষয়টাই বলে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ইউনিট এবং নন স্ট্যান্ডার্ড ইউনিট কিসের জন্য? না মেজারমেন্টের জন্যে পরিষ্কার একটা ধারণা তৈরি করা। তার মানে এটা নয় যে মেজারমেন্ট রিলেটেড সব প্রবলেমসে মাস্টারি মানে একদম দক্ষ হয়ে উঠবে, তাহলে এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু উদ্দেশ্য নয় এনসিএফ 2005-এর। এনসিএফ 2005-এর চ্যাপ্টার 4-এ কিন্তু এই ধরনের ম্যাথামেটিক্স রিলেটেড যে সেকশনটা রয়েছে সেখান থেকে কিন্তু এরকম প্রশ্নগুলো প্রায় দেখা যাচ্ছে সিটেটে। 49. In a primary grade mathematics textbook, the concepts should A. Proceed from complex to simple, number B. Proceed from abstract to concrete, number C. Proceed from concrete to abstract, number B. Introduced through formal algorithms. তাহলে প্রাথমিক স্তরে যখন আমরা অঙ্কের বিষয়গুলো নিয়ে ছাত্রদের ধারণা দেব তখন তাদেরকে কোন ধাপ থেকে কোন ধাপে নিয়ে যাব, যে টপিকটা আলোচনা করব সেই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের কোনখান থেকে কোনখানে নিয়ে যাওয়া। অবশ্যই কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট ধারণা থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে যাব। কংক্রিট, এই যে কংক্রিট এই কথাটা বললাম, এটা আমরা বাচ্চাদেরকে কি করে বোঝাই যে কংক্রিট মানে যে বিষয়টা আমরা হাতে ধরতে পারি, সরাসরি অনুভব করতে পারি, সেটাই হচ্ছে কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে এটা চোখে দেখা বা হাতে ধরা যায় না কিন্তু অনুভব করা যায়, সেটাই। তাহলে আমাদের সবসময় কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে আসতে হবে। এবং ছোট্ট করে একটা যদি বাচ্চাদেরকে আমরা বোঝাতে চাই, সেটা ধরুন একটা ফুল, সেই ফুলটা দেখতে পাচ্ছি, সেটা একটা কংক্রিট ধারণা। আবার ফুলটা দেখতে খুব সুন্দর, তাহলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। ঠিক এইভাবেই আমাদেরকে ক্লাসরুমে কিন্তু পড়াতে হবে যাতে বাচ্চারা আরও সুন্দরভাবে পড়তে পারে। এবার 50, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেজ অফ স্কুল এডুকেশন অ্যাজ রিকমেন্ডেড ইন ন্যাশনাল এডুকেশন পলিসি। ইজ নট, খুব ভালোভাবে দেখুন, ইজ নট বলেছে, ইজ নট আ স্টেজ, কোথাকার না কিসের না, এডুকেশন অ্যাজ রিকমেন্ডেড ইন ন্যাশনাল এডুকেশন, অর্থাৎ এনইপি আমরা যাকে এনইপি নামে চিনি, এনইপি 2020। এখানে কোন স্টেজটা নেই খুব ভালোভাবে আমরা যদি জানি, আমরা এই বিষয়টা এতদিনে জেনে গেছি যে 5+3+3+4, অর্থাৎ এই হচ্ছে স্টেজ। 10+2 তুলে দিয়ে 5+3+3+4 এই ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে টোটাল এডুকেশন সিস্টেমটা এনইপি 2020-তে। এবং প্রথম 5 বছর, এই যে 5 বছর, প্রথম 5 বছর হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, এখানে যেটা বলেছে। তারপরের যে 3 বছর সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, তার পরবর্তী 3 বছর মিডল স্টেজ,
আর পরবর্তী যে 4টে বছর সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। তাহলে ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডল এবং সেকেন্ডারি। তাহলে একমাত্র যে স্টেজটা নেই সেটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এই স্টেজটা কিন্তু নেই। তাহলে ইজ নট আ স্টেজ বলেছে, তাহলে এখানে অবশ্যই আনসার হবে নাম্বার বি, প্রাইমারি স্টেজ। 5, 3, 3, 4 এই ক্যাটাগরির মধ্যে এনইপি 2020-তে নেই। এবার কোয়েশ্চেন নাম্বার 51। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কীরকম হচ্ছে, এবং সরাসরি কিন্তু আমাদের পেডাগজি রিলেটেড যে প্রশ্নগুলো এনইপি, এনসিএফ এইগুলোতে বেশি ফোকাস করা হচ্ছে, এবং ক্লাসরুম সিচুয়েশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে। অ্যাজ পার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005, school mathematics takes place in a situation where the children learn to enjoy mathematics. Number B, teachers are expected to engage low performing students in class activities. Bright children pose and solve meaningful problems. তাহলে দেখুন, আমরা অ্যাকচুয়ালি ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে যে সমস্যাগুলো ফেস করি বা পড়াশুনো বা অঙ্ক করা, শুধু এখানে যেহেতু অঙ্ক বিষয়ে কথা বলছি, সে অঙ্ক করানোর সময় আমরা ঠিক যে পদ্ধতি অবলম্বন করি সেইখান থেকেই কিন্তু প্রশ্নগুলো উঠে আসছে, এবং সেটা এনসিএফ 2005-কে কেন্দ্র করে। তাহলে এখানে কোন বক্তব্যটা সঠিক এটাই জানতে চাওয়া হচ্ছে। নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে এ বি সি, এখানে কোন বক্তব্যটা সঠিক? নাম্বার এতে বলছে যে চিলড্রেন লার্ন টু এনজয় ম্যাথামেটিক্স। অবশ্যই যখন তারা ম্যাথামেটিক্সটা শিখবে তখন তো তাদেরকে অবশ্যই এনজয় করতে হবে, সেই জায়গায় আমাদের স্কিলটাকে নিয়ে যেতে হবে, সেই জায়গায় আমাদের শিখন পদ্ধতিটাকে নিয়ে যেতে হবে যাতে তারা উপভোগ করে। তারপরে কি বলছে, টিচার্স আর এক্সপেক্টেড টু এনগেজ লো পারফর্মিং স্টুডেন্টস ইন ক্লাস অ্যাক্টিভিটিস। শুধুমাত্র দুর্বল, শুধুমাত্র লো পারফর্মিং মানে শুধুমাত্র দুর্বল ছাত্র যারা রয়েছে তাদেরকে এনগেজ করার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এনসিএফ 2005-এ কিন্তু বলা হয়নি যে টিচাররা শুধুমাত্র এনগেজ হয়ে থাকবে লো পারফর্মিং স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য। তাদের জন্য আলাদা রেমিডিয়াল ক্লাস অবশ্যই থাকবে, কিন্তু একটা ক্লাসরুমে যখন সে টিচিং করছে তখন কিন্তু শুধুমাত্র দুর্বলদের জন্য, উইক স্টুডেন্টদের জন্য সে কিন্তু এনগেজ হয়ে থাকবে না। ব্রাইট চিলড্রেন পজ অ্যান্ড সলভ মিনিংফুল প্রবলেমস, অর্থাৎ মেধাবী শিশুরা যারা রয়েছে তারা কিন্তু নিজেরাই প্রশ্ন তৈরি করবে। এটাও কিন্তু এনসিএফ 2005-এর একটা ভিশন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ এবং নাম্বার সি, অর্থাৎ এখানে সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। এনসিএফ 2005 খুবই গুরুত্বপূর্ণ সিটেটের ক্ষেত্রে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আমরা প্রায়ই ফলো করি বিভিন্ন ছাত্রদের যখন পড়াই তখন। এ চাইল্ড রাইটস নাম্বার নেমস এগেনস্ট ইচ নাম্বার অ্যাজ, মানে নাম্বার নেমস, একটা নাম্বারকে যখন বলা হয় সেই নাম্বারটা সে ওয়ার্ডে লিখছে। 1, 1, 3, 3, 5, 5, কিন্তু 2-কে কী নামে লিখছে দেখুন, টিও 2 লিখছে। আবার 4-কে এফওআর 4 লিখছে। সেটা কেন লিখছে সেই কারণটা এখানে জানতে চেয়েছে। দ্য চাইল্ড ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড symbolic representation of numbers. The child is using homophones incorrectly. The child has made logical errors. The child doesn't understand the concept of numbers as having a numeric value and a numeral. এখানে অবশ্যই দ্য চাইল্ড ইজ ইউজিং হোমোফোনস ইনকারেক্টলি। আমরা প্রত্যেক জানি হোমোফোন, এই যে কথাটা, হোমোফোন কথার অর্থ হচ্ছে একই উচ্চারণ, বানান আলাদা, অর্থ আলাদা, উচ্চারণ কিন্তু একই। তাহলে এই হোমোফোনের বিষয়ে সে কনফিউশনে পড়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি 2 TWO লিখবে নাকি TO লিখবে। তাহলে যেহেতু উচ্চারণ এক, সে কনফিউশনে পড়ছে যে সে যে নিউমেরাল 2টার ওয়ার্ডে কোন শব্দটা লিখবে। তাহলে অ্যাকচুয়ালি হোমোফোন রিলেটেড ইস্যুই
তার মধ্যে কিন্তু কাজ করছে। এক্ষেত্রে মোটামুটি আমরা একটা বিষয় গেস করতে পারি যে সে সংখ্যার ভ্যালুটা কিন্তু জানে, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডের যে স্পেলিংটা সে সেটা জানে না। তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার বি। ম্যাথামেটিক্সের পেডাগজির একটা চ্যাপ্টারই রয়েছে যে এরার অ্যানালিসিস, অর্থাৎ বাচ্চারা কোথায় গিয়ে মানে অঙ্ক করার সময় ঠিক কোন জায়গায় জায়গায় ভুল করছে সেগুলোকে আইডেন্টিফাই করা, আর সেইখানেই কিন্তু এই ধরনের অনেক টপিক রয়েছে, সেখান থেকে এই প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট? লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানে কম যুক্তিসঙ্গত, এগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে প্রশ্নটা পড়ার সময়। লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, লিস্ট কথার অর্থ হচ্ছে কম। অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাথামেটিক্স মানে অঙ্কের যে নেচার বা প্রকৃতি, সেই সম্বন্ধে নিচের কোন কথাটা কম যুক্তিসঙ্গত? ম্যাথামেটিক্যাল কনসেপ্টস আর হায়ারার্কিক্যাল ইন নেচার। Mathematics can be understood as a study of patterns. Mathematics is inclusive in nature as it always includes social subjectives. Logical reasoning plays an important role in mathematics. কোনটা হবে সব থেকে কম অ্যাপ্রোপ্রিয়েট, মানে সব থেকে কম যুক্তিযুক্ত? দেখুন এখানে আমরা যদি প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা স্টেটমেন্ট ভালোভাবে দেখি, প্রথমে কি বলছে, ম্যাথামেটিক্যাল কনসেপ্টস আর হায়ারার্কিক্যাল ইন নেচার। হায়ারার্কিক্যাল মানে প্রত্যেকটা বিষয় যখন আমরা শিখি, যোগ বিয়োগ গুণ ভাগ, তখন কিন্তু একটার পরে একটা আমাকে শিখতে হয়। মানে আমরা যোগ তখনই যোগ শিখবো, তারপরেই গুণ শিখবো, আমরা বিয়োগ শিখবো, তারপরেই ভাগ শিখবো। তাহলে এটা কিন্তু একটার সাথে একটা ইন্টার কানেক্টেড এবং একটার পরে একটা ঘটতে থাকে। তাহলে এই বিষয়টা আমাদেরকে মেনটেন করতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তাহলে এটা ঠিক। ম্যাথামেটিক্স ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ স্টাডি অফ প্যাটার্ন। অবশ্যই এটা স্টাডি অফ প্যাটার্ন, মানে ধরুন একটা নাম্বার সিরিজ 2 4 6 8 10, প্রত্যেকটাতে দেখুন 2 2 করে কিন্তু বাড়ছে। তাহলে এখানে একটা প্যাটার্ন রয়েছে, নিশ্চয়ই একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর সেটা খুঁজে বার করাই কিন্তু ম্যাথামেটিক্সের আসল ফান্ডা। আর এই সমস্যার সমাধান করাটাই কিন্তু উদ্দেশ্য। তাহলে এটাও কিন্তু একটা ম্যাথামেটিক্সের নেচার বলা যেতে পারে। তারপরে কি বলছে, নাম্বার সিতে বলছে ম্যাথামেটিক্স ইজ ইনক্লুসিভ ইন নেচার অ্যাজ ইট অলওয়েজ ইনক্লুডস সোশ্যাল সাবজেক্টিভ। সোশ্যাল সাবজেক্টিভ, সোশ্যাল সাবজেক্টিভ কথাটা কিন্তু যায় না, অঙ্কের সাথে যায় না। মানে সমাজ সংস্কৃতির নিয়মের সাথে ম্যাথামেটিক্সকে মেশালে কিন্তু হবে না। এটা এর আমরা প্রত্যেকে জানি যে অঙ্কের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, তা সে কিন্তু তার নিয়মের বাইরে কখনোই যায় না। দেখা গেল আমি কলকাতায় বসে অঙ্ক করছি, আবার আমি যখন আমেরিকায় বসে অঙ্ক করব, সেই নিয়ম নিশ্চয়ই পাল্টে যাবে না। 2-এর সাথে 2 যোগ করলে সেই 4ই হবে। মানে কোনো সামাজিক নিয়ম, কোনো আবেগ, ইমোশন, এগুলো কিছু কিন্তু ম্যাথামেটিক্সকে প্রভাবিত করতে পারে না। ম্যাথামেটিক্স তার নিজস্ব ছন্দে, নিজস্ব নিয়মে সে চলবে। তাহলে অবশ্যই এই যুক্তিটা কিন্তু কখনোই ঠিক নয়। লজিক্যাল রিজনিং, অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যুক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এটা অবশ্যই ঠিক। তাহলে আমাদের এখানে সব থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যেটা, লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে ইনক্লুডস সোশ্যাল সাবজেক্টিভস। আশা করি বোঝাতে পারলাম। তাহলে বিষয়টা খুব সূক্ষ্মভাবে, খুব কমন সেন্স দিয়ে আমাদেরকে জাজ করতে হবে, তবেই কিন্তু এই উত্তরগুলো আমরা সঠিকভাবে আনসার করতে পারবো। 54. While introducing fractions in a primary class, an effective teaching strategy should be start with. মানে প্রাইমারি স্কুলে যখন আমরা ক্লাস নিই, তখন ভগ্নাংশ যখন শেখাই, ভগ্নাংশের সময়, সেই সময় সব থেকে কার্যকর পদ্ধতি, এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি, সব থেকে কার্যকর পদ্ধতি কোনটা, অর্থাৎ কোনটা দিয়ে শুরু করা যেতে পারে? would be start with, শুরু করা যেতে পারে। The definition of a fraction, recalling integers, representing various fractions,
নিউমেরিক্যালি পিক্টোরাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস ফ্র্যাকশনস। এখানে অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকে এর আগে একটা প্রশ্নে আলোচনা করলাম, সবসময় আমাদের অ্যাপ্রোচটা হবে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। তাহলে কংক্রিট ধারণা আর সেখান থেকে অ্যাবস্ট্রাক্টে যাব আমরা। অবশ্যই সঠিক উত্তর এখানে হবে নাম্বার ডি, পিক্টোরাল রিপ্রেজেন্টেশন। আমরা যখনই কোনো ম্যাথামেটিক্সের বিষয় নিয়ে আলোচনা করি তখনই কিন্তু ছবি যদি সামনে রাখি বাচ্চাদের, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি বুঝতে সুবিধে হয় শিশুদের ক্ষেত্রে। তাহলে ফ্র্যাকশন, যখন আমরা একটা এরকম একটা ছবি আঁকলাম, একটা ধরুন পিৎজার, সেটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা ভাগকে আমি চিহ্নিত করলাম, তাহলে বাচ্চাদেরকে যদি আমি প্রশ্ন করি যে দুটো ইকুয়াল ভাগ করলাম, সেই দুটো ভাগের মধ্যে আমি কটা ভাগ মার্ক করলাম? একটা ভাগ। তাহলে এখানে 1/2 যে ফ্র্যাকশনটা তৈরি হলো, এটা তারা দেখে কিন্তু অনেক সহজে বুঝতে পারবে যে স্যার ফ্র্যাকশন মানে এই ছবিটা থেকে এই সংখ্যাটা তৈরি হচ্ছে। তাহলে ফ্র্যাকশনের ধারণা সব থেকে সহজ উপায় হচ্ছে পিক্টোরাল রিপ্রেজেন্টেশন, ঠিক এইভাবে ছবি এঁকে ধারণা দেওয়া। তাহলে আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। তারপরের প্রশ্ন 55। মিস আস্তা, a class 4 mathematics teacher, gives an activity to her students to segregate given geometrical shapes into different groups based on their properties. She is assessing her students at level of geometrical thinking as per the theory of Van Hale. ভ্যান হেলের থিওরি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভ্যান হেলের থিওরি থেকে দেখা যাচ্ছে প্রায়ই কিন্তু প্রশ্ন আসছে। তাহলে জ্যামিতির ক্ষেত্রে ভ্যান হেলের তত্ত্বটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। আমি সংক্ষেপে জাস্ট একটু বলে দিচ্ছি। ভ্যান হেলের যে প্রথম লেভেলটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। সংক্ষেপে আমি লিখছি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ দেখে চিনতে পারা, মানে শুধু একটা আকৃতি দেখে, এটা একটা ট্রায়াঙ্গেল, আকৃতি দেখে চিনতে পারা যাচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে প্রথমে ভিজুয়ালাইজেশন। নাম্বার 2 হচ্ছে অ্যানালিসিস। অর্থাৎ আকৃতির যে বৈশিষ্ট্য, এর 3টে বাহু রয়েছে, এটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে সেই প্রপার্টিসগুলো চিনতে পারা, এটা একটা বোঝা, তার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারা, এটা একটা অ্যানালিসিস করা। নাম্বার 3তে রয়েছে ইনফর্মাল ডিডাকশন, মানে বিভিন্ন আকৃতির যে জ্যামিতিক শেপগুলো রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারা। ধরুন একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, তাহলে দুটো ক্ষেত্রেই 4টে বাহু রয়েছে, এরও 4টে, বর্গক্ষেত্রেও 4টে বাহু, আবার আয়তক্ষেত্রেরও 4টে বাহু। এই দুটোর সম্পর্ক কি? দুটোরই 4টে বাহু রয়েছে, 4টে কোণ রয়েছে। তাহলে এই একটা সম্পর্কটা আইডেন্টিফাই করা, এটাই হচ্ছে ইনফর্মাল ডিডাকশন। এবং এই 4টে বাহু যেহেতু রয়েছে, সেই জন্য একটা মোটামুটি সিদ্ধান্তে আসতে পারা যায় যে সমস্ত বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, সমস্ত বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র কিন্তু বর্গক্ষেত্র নয়। দেখুন, আয়তক্ষেত্রের আমরা কি জানি যে অপোজিট যে বাহুগুলো সেগুলো সমান হয়। আমরা সেই একই কথাও তো বর্গক্ষেত্রের ক্ষেত্রেও বলতে পারি। বর্গক্ষেত্রের যেহেতু সবকটা বাহুই সমান, তাই সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। তাহলে এই একটা রিলেশন, এটা বুঝতে পারাই হচ্ছে ইনফর্মাল ডিডাকশন। আমি আরও ডিটেলসে আসবো, কিন্তু এখন যেহেতু প্রশ্নপত্র নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে অতটা আলোচনায় যাব না। তারপরে 4 নম্বরে হচ্ছে ফর্মাল ডিডাকশন। ফর্মাল মানে প্রুফ করতে পারা, কোনো কিছু প্রুফ করতে পারা। মানে আমরা যে উপপাদ্যগুলো বা যেগুলো দেখেছি পড়াশুনো, যখন আমরা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছি, যে উপপাদ্য ছিল সেগুলো যে প্রুফ করা,
সেগুলো হচ্ছে ফর্মাল ডিডাকশন, মানে জ্যামিতিকভাবে প্রমাণ করা। আরেকটা হচ্ছে নাম্বার 5-এ রিগর, মানে আরও বেশি হায়ার লেভেল, উচ্চতর একটা যুক্তি, মানে বিভিন্ন জ্যামিতিক পদ্ধতিকে তুলনা করা, সেগুলো বিশ্লেষণ করতে পারা, এই সবটাকেই বলা হচ্ছে রিগর। এই 5টা মোটামুটি যে লেভেল রয়েছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর এইখানে দেখুন, এইখানে প্রশ্নটায় আমরা যদি দেখি যে এখানে তিনি কি বলেছেন যে ছাত্রছাত্রীদের আকৃতির যে প্রপার্টিসগুলো রয়েছে, মানে জিওমেট্রিক্যাল যে শেপগুলো রয়েছে তার যে প্রপার্টিস রয়েছে সেইগুলোকে দেখে তিনি গ্রুপ করতে বলেছেন, বিভিন্ন গ্রুপ। তাহলে একজন ছাত্র সেই প্রপার্টিসগুলো দেখে গ্রুপ করতে পারবে তখনই যখন তার মধ্যে সেই অ্যানালিসিস স্কিলটা থাকবে, যেটা ভ্যানেলের থিওরিতে আমরা দেখলাম। তাহলে নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস is true or for Hindu Arabic system of numeration? It is based on the concept of place value. খুব ভালোভাবে দেখুন, হিন্দু অ্যারাবিক সিস্টেম অফ নিউমেরেশন, মানে হিন্দু অ্যারাবিক যে নাম্বার সিস্টেমটা রয়েছে তাদের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক সেটা আমাদেরকে বেছে নিতে হবে। ইট ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ প্লেস ভ্যালু। Number B, all numbers can be represented using a finite set of digits from 0 to 9. Number C, it is hieroglyphic system. Number D, the order of digits in a number is independent of whether the digits are written from right to left or left to right. তাহলে এবার ভালোভাবে দেখতে হবে আমাদেরকে যে স্টেটমেন্টগুলো কি বলেছে। ইট ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ প্লেস ভ্যালু, একদম প্লেস ভ্যালু অনুযায়ী কিন্তু হিন্দু অ্যারাবিক যে নাম্বার সিস্টেমটা, মানে 0 to 9, মানে 0 to 9 যে নাম্বার সিস্টেমটা সেটা অবশ্যই একটা প্লেস ভ্যালুর কনসেপ্ট সেখানে রয়েছে। তাহলে এটা কিন্তু সঠিক। আর 0 to 9 এটা তো আমরা জানি, এটা তো অবশ্যই হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ছে। আর হায়ারোগ্লিফিক যে সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে ইজিপশিয়ান সিস্টেম, এটা কিন্তু কখনোই হিন্দু অ্যারাবিক সিস্টেমের মধ্যে পড়ছে না। আর দ্য অর্ডার অফ ডিজিটস ইন এ নাম্বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েদার দ্য ডিজিটস আর রিটেন ফ্রম রাইট টু লেফট আর লেফট টু রাইট। অর্ডার বলছে এখানে, যদি একটা নাম্বার আমরা 21 লিখি, এর অর্ডার যদি পাল্টে 12 করে দিই তাহলে কি একই থাকলো? কখনোই একই থাকে না, সেই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যায়। তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ আর বি, এই দুটো হচ্ছে সঠিক উত্তর, আর ভুল হচ্ছে সি আর ডি। তাহলে হিন্দু আরবিক সিস্টেমের যে চ্যাপ্টারটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে নাম্বার সিস্টেমে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। 57-এ আবার সেই আমরা দেখতে পাচ্ছি যে সেই এনসিএফ এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাকর্ডিং টু দ্য এনসিএফ 2005, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর true about mathematics learning among the primary grade learners? Number A, children learn more when the teacher explains the concept and the child reproduces it. Number B, opportunities to be provided to the children to engage them in different activities, quizzes, discussions. Number C, connecting children's already existing ideas with the concepts to be taught. কোনটা কারেক্ট? দেখুন, এনসিএফ 2005-এ কিন্তু শিক্ষার একটা বেসিক যে ধারণা শেখানোর, বাচ্চাদেরকে শেখানোর, সেখানে শিক্ষক বলে যাবে বাচ্চারা শুনবে, এই পদ্ধতি কিন্তু একদমই বলছে না। এটাকে বলা হচ্ছে প্যাসিভ লার্নিং। সেই প্যাসিভ লার্নিংয়ের কনসেপ্ট কিন্তু একদমই নেই আমাদের এনসিএফ 2005-এ। ছাত্ররা এই পদ্ধতিতে কিন্তু খুবই বোর ফিল করে এবং তারা শিখতে আরও বেশি মানে অনীহা বোধ করে, তাদের আগ্রহ অনেক কমে যায় শেখার ক্ষেত্রে। তাহলে এই যে চিলড্রেন লার্ন মোর হোয়েন দ্য টিচার এক্সপ্লেন দ্য কনসেপ্ট অ্যান্ড দ্য চাইল্ড রিপ্রোডিউসেস ইট, তাহলে এই যে ওয়ান ওয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে প্যাসিভ লার্নিং, তাহলে প্যাসিভ লার্নিং ব্যাপারটা চলবে না।
তাহলে এখানে নাম্বার এ কিন্তু সঠিক নয়। নাম্বার বিতে কি বলছে, অপরচুনিটিস টু বি প্রোভাইডেড টু দ্য চিলড্রেন টু এনগেজ দেম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস, যে কুইজ ডিসকাশন, এগুলোতে আরও বেশি ইনভলভ করতে হবে, সুযোগ দিতে হবে ছাত্রদের। তাহলেই তো তাদের মধ্যে আরও বেশি এনগেজমেন্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে, আরও বেশি এনগেজ করা যাবে পড়ার ব্যাপারে। তাহলে অবশ্যই নাম্বার বি সঠিক উত্তর। নাম্বার সি, কানেক্টিং চিলড্রেন্স অলরেডি এক্সিস্টিং আইডিয়াস। অর্থাৎ তারা যে সমস্ত ঘটনা দেখতে পাচ্ছে চোখের সামনে, বাস্তব ঘটনার সাথে কোনো কনসেপ্টকে কানেক্ট করে দেওয়া, তাহলে কিন্তু তারা সঠিকভাবে শিখতে পারবে। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটছে তার সাথে তাদের পড়ার বিষয়গুলোকেও কানেক্ট করে তোলা তাদের পড়ার প্রতি আগ্রহটা কিন্তু অনেক বাড়িয়ে তুলবে। তাহলে এটাও নাম্বার সিও কিন্তু সঠিক উত্তর। তাহলে নাম্বার বি আর সি ম্যাথামেটিক্স লার্নিংয়ের ক্ষেত্রে প্রাইমারি গ্রেডে একটা পন্থা বলা যেতে পারে। তাহলে নাম্বার বি আর সি কিন্তু সঠিক উত্তর। এবার আমরা 59, আরও একটা পেডাগজির প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আবার দেখুন এই কথাটা আছে, লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এক্সাম্পল অফ রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং, রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং ইন ম্যাথামেটিক্স। এই টপিকটা রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের পেডাগজির। অ্যাকচুয়ালি যার তত্ত্ব তার নাম হচ্ছে রিচার্ড স্ক্যাম্প। রিচার্ড স্ক্যাম্প তিনি তার তত্ত্বে কিন্তু গণিত শেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে সেই পদ্ধতির বিষয়ে বলতে গিয়ে দুটো বিষয় কিন্তু গুরুত্ব দিচ্ছেন। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং 1 নম্বর। মানে কোনো কিছু শেখার জন্য শুধু সূত্রটা জানলেই হচ্ছে, সে কেন শিখছে সেটার কারণটা জানার দরকার নেই, মানে শুধুমাত্র ফর্মুলা। কারণ জানার কিন্তু তার কোনো ইন্টারেস্ট নেই, সে কারণ কিন্তু জানছে না। সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল একটা আন্ডারস্ট্যান্ডিং, শুধু সে পদ্ধতিটা জানছে। আর নাম্বার 2 তিনি আরেকটা কনসেপ্ট দিচ্ছেন, সেটা হচ্ছে রিলেশনাল, যেটা নিয়ে এই প্রশ্নটা। রিলেশনাল, রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং, সেখানে ফর্মুলা প্লাস কেন হচ্ছে, পেছনের রিজনটা কি, সেটাও কিন্তু সে জানছে। মানে রুলস উইথ রিজন, সে ফর্মুলাটাও জানছে এবং তার পেছনের কারণটাও জানছে, কেন এই ঘটনাটা ঘটছে, কেন এই সূত্রটা তৈরি হচ্ছে। রিচার্ড স্ক্যাম্পের একটা তত্ত্ব। এবার এবার আমরা আসি প্রশ্নটায়। প্রশ্নটায় কি বলেছে, যে রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের উদাহরণ নয় বা সব থেকে কম উপযুক্ত নিচের এই কটা স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা। লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনাল, রিলেশনাল মানে আমরা কি জেনেছি, রুল জানবে প্লাস রিজনও জানবে, অর্থাৎ রুলের পেছনে যে কারণটা সেটাও জানবে রিলেশনে, আর ইনস্ট্রুমেন্টে অনলি রুল। এই দুটো টপিক আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর দেখুন নাম্বার সি। কেন সি? স্টুডেন্টস নো দ্য প্রসিডিওর টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার জন্য সে শুধুমাত্র প্রসিডিওরটা জানবে, এটাই হচ্ছে বিষয়। কারণ গোটা পদ্ধতি ফর্মুলার পেছনের কারণটা কি সেটা কিন্তু সে জানতে চায় না। তাহলে প্রশ্নে আমি যখনই দেখবো রিলেশনের আন্ডারস্ট্যান্ডিং, তখনই আমার মাথায় চলে আসবে রুল প্লাস রিজন। আর যদি রিলেশনাল না থেকে ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে শুধুমাত্র রুল। এই দুটো বিষয় দেখব আর নিচের স্টেটমেন্টগুলো ভালো করে পড়ব। মিনিংটা বুঝে গেলেই সঠিক উত্তরটা বের করা খুব সহজ। তাহলে বন্ধুরা, যে পেডাগজি পার্টটা সেটা আমরা কিন্তু আজকে পুরোটা করলাম এই কোয়েশ্চেন পেপারে। এরপর বেসিক যে ম্যাথের বিষয়টা সেটা আমরা পার্ট 2 এর ভিডিওতে নিয়ে আসছি, অর্থাৎ আগামীকাল। কারণ এই ধরনের পেডাগজির যে
টপিকগুলো সেটা কিন্তু আমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি পরীক্ষার হলে খুব সহজে উত্তরগুলো করতে পারবো। তাহলে বন্ধুরা দেখলেন আপনারা প্রশ্নগুলো, তার ধরন জানতে পারলেন, এবং আশা করি যারা সিরিয়াসভাবে ভিডিওগুলো দেখেন এবং আজকেও দেখলেন তারা খাতা কলমে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করেছেন এবং আগামীতেও করবেন। কারণ প্রতিনিয়ত এখন কিন্তু খুব ঘন ঘন এই ম্যাথের প্রশ্নগুলো নিয়ে আসবো, কারণ এটা নিয়ে দীর্ঘ চর্চার প্রয়োজন আছে। এবং যতদিনে আমাদের পুরো কমপ্লিট করছি সিলেবাসটা, ততদিন কিন্তু এই সিরিজগুলো আসতে থাকবে। তাহলে বাড়িতে আপনারা প্র্যাকটিস কিন্তু চালিয়ে যান, কারণ সিটেটের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে, আর এরই মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের নোটিফিকেশনও জারি হয়ে যেতে পারে। সুতরাং সময় নষ্ট না করে প্রস্তুতি জারি রাখুন। তাহলে বন্ধুরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।